ভারত এই দিল্লি টেস্টটা শেষ করতে চেয়েছিল 3 দিনে, অথচ 4 দিনেও ম্যাচটা শেষ হলো না। খেলা করালো পঞ্চম দিনে। না, ভারতের জয় নিয়ে কোনো সংশয় নেই, যেমনটা কখনোই খুব একটা ছিল না। কিন্তু ম্যাচটিকে যে পঞ্চম দিন পর্যন্ত নিয়ে যেতে পারলো ওয়েস্ট ইন্ডিজ, সেই জন্য তাদের একটা বিরাট বড় ক্রেডিট প্রাপ্য। একই সঙ্গে নিজেদের মধ্যে ওই আফসোসটাও থাকতে বাধ্য, ওই ফেজটা যদি তারা পার করে দিতে পারতো তাহলে ম্যাচটা আরো জমিয়ে তুলতে পারতো। যেমনভাবে আমরা বলছি যে পঞ্চম দিনের রেজাল্ট নিয়ে কোনো সংশয় নেই, ভারতের জয়টা কেবলমাত্র সময়ের অপেক্ষা, ওই রকম নাও হতে পারতো। চতুর্থ দিনের মোমেন্ট অফ দ্য ডে খুঁজতে গিয়ে ম্যাচের ওই ফেজটার কথাই কি বারবার সামনে চলে আসছে না? ম্যাচটা পঞ্চম দিনে নিয়ে যাওয়া ওয়েস্ট ইন্ডিজের জন্য কত বড় ক্রেডিট, এই গল্পটা আমরা গতকালকেই করেছি। ইনফ্যাক্ট চতুর্থ দিনে যখন ম্যাচটা গিয়েছে, কেননা সেই 14 বছর পর 2011 সালের পর এই প্রথম ভারতের মাটিতে ভারতের বিপক্ষে ওয়েস্ট ইন্ডিজ টেস্ট ম্যাচকে তৃতীয় দিনের পেরিয়ে নিয়ে যেতে পারলো। মাঝখানে যে 5টা টেস্ট ম্যাচ হয়েছে সবগুলোই 3 দিনে শেষ হয়েছে, সবগুলোই ওয়েস্ট ইন্ডিজ হেরেছে। 4টাতে তারা হেরেছে ইনিংস ব্যবধান, বাকিটাতে হেরেছে 10 উইকেটে। ফলে এই টেস্টটাকে 4th ডেতে নিয়ে যেতে পারাটাই তাদের জন্য এক ধরনের কোট আনকোট বিজয় ছিল, এবং সেইটাকে তারা থ্রেট করছিল এমন একটা পর্যায়ে যে ভারতের বিপক্ষে ভেরি আনলাইকলি একটা রেজাল্ট হলেও হতে পারত। হ্যাঁ, চতুর্থ দিন সকালবেলা জিনিসটা যেটা ছিল যে ফাইনালি গিয়ে ভারত, ধরেন আমি যদি প্রথম থেকে বলি, ভারত প্রথম ইনিংসে 518 রান করেছে, ওয়েস্ট ইন্ডিজ প্রথম ইনিংসে 248 রান করেছে, এবং সেই 248 রান করার পর তারা যে ফলো অনে পড়েছে, ফলো অনে পড়ার পর ওয়েস্ট ইন্ডিজকে আবার ব্যাটিংয়ে পাঠিয়েছিল ভারত। আমি আগের আলোচনাতে আমি একটাতে বলছিলাম যে এইটা যদি ইভেন দুইটা শক্তির মধ্যে লড়াই হতো, ভারত যদি এই টেস্ট ম্যাচে এই অবস্থাতেই খেলতো, ধরেন অস্ট্রেলিয়ার বিপক্ষে, ইংল্যান্ডের বিপক্ষে, সাউথ আফ্রিকার বিপক্ষে, তাহলে নিশ্চিতভাবে, একেবারে 100% নিশ্চিতভাবেই তারা ফলনটা ফোর্স করতো না, তারা আবার ব্যাটিং করত এবং 4th ইনিংসটা হচ্ছে গিয়ে প্রতিপক্ষের জন্য রাখতো। কিন্তু ওয়েস্ট ইন্ডিজকে তারা খুব একটা পাত্তা টাত্তা দেয়নি এবং মনে করেছিল 3 দিনের মধ্যেই খেলাটা আসলে শেষ করে দেই, শুধু শুধু আমাদের আরেকবার ব্যাটিং করার দরকারটা কি, ওয়েস্ট ইন্ডিজকে তো আরেকবার অল আউট করে দেয়া সম্ভব, খুবই সম্ভব। কিন্তু ওয়েস্ট ইন্ডিজ সেই জায়গাটাতে একটা প্রতিরোধ করে। তৃতীয় দিন তারা শেষ করে 2 উইকেটে 173 রানে, এবং যেই অবিচ্ছিন্ন জুটি সেঞ্চুরি পার্টনারশিপ সেই হোপ এবং জন ক্যাম্বেলের, সেই পার্টনারশিপটা আরো লম্বা হয়। পার্টনারশিপটা 177 রান পর্যন্ত চলে যায়, এবং জন ক্যাম্বেল তার টেস্ট ক্যারিয়ারে 25 নাম্বার টেস্টে এসে প্রথম টেস্ট সেঞ্চুরিটা তিনি পেয়ে যান। নিঃসন্দেহে তার টেস্ট ক্যারিয়ারের স্মরণীয়তম দিন আজকের এই টেস্ট সেঞ্চুরি পাওয়ার মুহূর্তটাই। কিন্তু সেঞ্চুরি পাওয়ার পরপরই তিনি আউট হয়ে গেলেন রবীন্দ্র জাদেজার একটা বলে রিভার্স সুইপ করার চেষ্টা। আমি একটা জায়গাতে দেখছিলাম যে তিনি তার পুরো টেস্ট ক্যারিয়ারে, এই যে 25 নাম্বার টেস্ট খেলছেন, তার মধ্যে এই নিয়ে মাত্র 5বার রিভার্স সুইপ ট্রাই করলেন। অবভিয়াসলি এই ইনিংসে প্রথমবারই ট্রাই করেছেন এবং তিনি কানেক্ট করতে পারেননি, জাদেজার বলে তিনি এলবিডব্লিউ হয়ে গেছেন, পার্টনারশিপটা ব্রেক করেছে। ওয়েস্ট ইন্ডিজ কিন্তু হুড়মুড়িয়ে পড়ার আশঙ্কাটা তখনও ছিল, কিন্তু সেই হোপ আরো একটা পার্টনারশিপ সেখানে রোস্টন চেজের সঙ্গে 50+ রানের করলেন, এবং মনে হচ্ছিল যে ওয়েস্ট ইন্ডিজ একটা সিগনিফিকেন্ট লিড নিতে পারবে এবং ভারতকে একটা চ্যালেঞ্জ জানালেও জানাতে পারে যখন তাদের ওই পার্টনারশিপটা ওয়ার্ক করছিল। কিন্তু এরপরে ওয়েস্ট ইন্ডিজ আর পেরে ওঠেনি। যেটা হয়েছে যে নতুন বল ভারত নেবার পরে মোহাম্মদ সিরাজের বলে সেই হোপ তিনি বোল্ড হয়ে গেছেন, তিনি নিজেও সেঞ্চুরি করেছেন। ইনফ্যাক্ট এইটা তার 43 নম্বর টেস্ট ক্যারিয়ারে মাত্র 3য় সেঞ্চুরি। ইনফ্যাক্ট তার ওই একটা টেস্টেই জোড়া সেঞ্চুরি রয়েছে 2017 সালে ইংল্যান্ডের বিপক্ষে হেডিংলিতে। তার আগেও কোনো টেস্ট সেঞ্চুরি নেই, তার 8 বছর পরে আরেকটা টেস্ট সেঞ্চুরি তিনি করলেন। কিন্তু এরপরে গিয়ে সিরাজের বলটাতে তিনি ব্যাটের ইনসাইড এজে লেগে প্লেড অন হয়ে গেলেন, বোল্ড হয়ে গেলেন, ফলে ওই পার্টনারশিপটা ব্রেক হলো। আর এরপরে গিয়ে ভারত তাদের ওই বোলিং এর ম্যাজিকটা দেখিয়েছে, যেইখানটাতে কুলদীপ যাদব ফার্স্ট ইনিংসে যিনি 5 উইকেট নিয়েছিলেন তিনি টপাটপ 3টা উইকেট তুলে নিলেন, আর জাসপ্রীত বুমরাও যখন আরো একটা উইকেট তুলে নিলেন, যেটা দেখা গেল যে ওয়েস্ট ইন্ডিজের স্কোর যেটা 4 উইকেটে 293 থেকে ইনফ্যাক্ট 9 উইকেটে 311 হয়ে যায়। মানে এখানে 11 আর 7 18 রানের মধ্যে 5টা উইকেট ওই জায়গাটাতে ওয়েস্ট ইন্ডিজ হারিয়েছিল।
এখন যখন ওইখানটাতে তারা 5টা উইকেট হারায় এবং 311 রানে তাদের ওইখানটাতে ওই 9 উইকেট পড়ে যায়, মনে হচ্ছিল যে ওয়েস্ট ইন্ডিজ আসলে এই জায়গাটা থেকে আর ম্যাচে তারা কিভাবে কামব্যাক করবে। কামব্যাক করার কোনো জায়গাটা তাদের আসলে ছিল বলে মনে হয়নি। ওয়েস্ট ইন্ডিজ ওই জায়গাটাতে একটা প্রতিরোধ করে, যেইখানটাতে তারা লাস্ট উইকেট পার্টনারশিপে 79 রান যোগ করে। জাস্টিন গ্রিভস তিনি 50 করে নট আউট থাকেন এবং 32 রান করেন জেডন সিলস। ফাইনালি গিয়ে জেডন সিলস জাসপ্রীত বুমরার একটা বলে বিগ শট খেলার চেষ্টায় তিনি ডিপ স্কোয়ার লেগে ক্যাচ দিয়ে আউট হয়ে গেলেন। কিন্তু ওই যে 79 রানের জুটিটা লাস্ট উইকেট পার্টনারশিপ ওয়েস্ট ইন্ডিজ গুলো, তাতে করেই কিন্তু ভারতকে একটা টার্গেট দেওয়া সম্ভব হলো। 100+ রানের 121 রান ভারতের সামনে টার্গেট গিয়ে দাঁড়ালো। যেই রান তারা করাটা যে ভারতের জন্য খুব অসম্ভব হবে বা খুব কঠিন হবে তেমনটা মনে হয়নি। হ্যাঁ, এটা নিয়ে অনেক আলোচনা হচ্ছিল, আমি দেখছিলাম বিভিন্ন জায়গায় ধারাভাষ্যকরা বলছেন, ওই বিভিন্ন গ্রুপ টুপগুলোতে কমেন্টসও আসছিল যে ওই যে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে তারা যে 120 ওই যে 97 সালে ওয়েস্ট ইন্ডিজের মাটিতে করতে গিয়ে 81 রানে অল আউট হয়ে গেছিলেন সেই ম্যাচের কথা। কিন্তু ভাই, এই ওয়েস্ট ইন্ডিজ কি আর সেই ওয়েস্ট ইন্ডিজ রয়েছে? এই ভারতও আর সেই ভারত নাই। ফলে উইকেটের অবস্থা যেরকমই হোক না কেন, এই 121 রান ডিফেন্ড করে ওয়েস্ট ইন্ডিজ জিতে যাবে সেইটা হওয়ার কথা না। তবে ভারতীয় ব্যাটিং এর এই জায়গাটাতে আরেকটা ইন্টারেস্টিং অ্যাপ্রোচ ছিল যে তৃতীয় দিনে খেলা শেষ না করতে পারে, অন্তত চতুর্থ দিনে যেন খেলাটা আসলে শেষ করে দেয়। কারণ টার্গেট 121 রান, ওইখানটাতে মিনিমাম মনে 17-18 ওভার খেলার সঙ্গে আবার হাফ অ্যান আওয়ার এক্সটেন্ড করতে পারে যদি আম্পায়ার মনে করে যে এই দিন ম্যাচের রেজাল্ট হওয়া সম্ভব। যশস্বী জয়সওয়াল বোধহয় ওইটাকে মাথায় রেখেই মারকুটে মেজাজে শুরু করেছিলেন। এটা তার ন্যাচারাল খেলাও বটে, কিন্তু শুরুতেই তিনি যখন লং অনে ক্যাচ দিয়ে আউট হয়ে গেলেন, এরপরে KL রাহুল এবং সাই সুদর্শন তারা আর কোনো বাড়তি কিছু করার চেষ্টা করেননি, প্রপার ক্রিকেটে খেলার চেষ্টা করেছেন। ফলে ভারত এই দিনটা শেষ করেছে 1 উইকেটে 63 রানে। লাস্ট ডেতে তাদের আরো 58 রান লাগে। 18 রান হাতে 9 উইকেট নিয়ে 58 রান করতে পারলে সিরিজটা তারা 2-0 ব্যবধানে জিতে যাবে। ফলে ভারতের এই সিরিজ জয়টা, 2-0 ব্যবধানের সিরিজ জয়টা এখন কেবলমাত্র সময়ের অপেক্ষা আমরা বলতে পারি। যদি ওয়েস্ট ইন্ডিজ এই দল, তাদের এই বোলিং লাইন আপ ভারতের এই দলের বিপক্ষে ভারতের মাটিতে তারা ম্যাচটা জিতে যাবে, অমনটা আসলে ভাবার কোনো কারণ নেই। অমনটা আসলে ভাবার অ্যাবসলিউটলি কোনো কারণ নাই। ক্রিকেট যতই অনিশ্চয়তার খেলা হোক, আমার কাছে মনে হয় না যে সেইটার আসলে চান্স আসলে ধরেন 1% 2% আপনি দিতে পারেন, সত্যিকার অর্থে সেই চান্স খুব একটা নেই। ফলে ওয়েস্ট ইন্ডিজ এই জায়গাটাতে তারা সেকেন্ড ইনিংসে অনেক ফাইট শো করেছে, 390 রান পর্যন্ত গিয়েছে, 121 রানের টার্গেট দিতে পেরেছে। তাদের এইখানটাতে 2 জন সেঞ্চুরিয়ান এসেছেন, যার মধ্যে একজন তার টেস্ট ক্যারিয়ারে ফার্স্ট সেঞ্চুরি করেছেন জন ক্যাম্বেল, একজন 8 বছর পর টেস্ট সেঞ্চুরি করেছেন সেই হোপ। লাস্ট উইকেট পার্টনারশিপেও যে তারা 79 রান করেছে, সেইটা শুধু এই টেস্টের না বা এই সিরিজের না, ইনফ্যাক্ট এই বছরের ওয়েস্ট ইন্ডিজের টেস্টের সেকেন্ড হাইয়েস্ট পার্টনারশিপ। এগুলো অনেক ইতিবাচক দিক ওয়েস্ট ইন্ডিজের রয়েছে। অনেকগুলো জায়গাতে ভারতের একটুখানি বেকায়দা অবস্থা পড়ার জায়গা রয়েছে, কিন্তু কোনো একটা পর্যায়ে ওয়েস্ট ইন্ডিজ যে থ্রেট করছিল যে ম্যাচটা থ্রেট করবে, যে ভারতের কাছ থেকে ছিনিয়ে নিয়ে যাবে, এইটা আসলে কখনো মনে হয়নি। ওইটা মনে হওয়াটা কেবলই বাড়াবাড়ি। হ্যাঁ, হতে পারতো। কোন জায়গাটাতে হতে পারতো? যদি না সেকেন্ড নিউ বলটার সামনে ওয়েস্ট ইন্ডিজ ওরকম হুড়মুড়িয়ে ভেঙে পড়তো। দেখুন, ওয়েস্ট ইন্ডিজ কিন্তু খুব ভালোভাবেই নেগোশিয়েট করছিল। ইভেন জন ক্যাম্বেলের উইকেটটা সকালে হারানোর পরও সেই হোপ এবং রোস্টন চেজের পার্টনারশিপটা, এবং ইন্ডিয়া সেকেন্ড নিউ বল অ্যাভেলেবল হওয়ার পরেই 80 ওভারের শেষ হওয়ার সাথে সাথেই কিন্তু তারা ওই সেকেন্ড নিউ বলটা নিয়ে নিয়েছে, এবং এইটা দিয়েই তারা প্রথমত সেই পার্টনারশিপটা ব্রেক করলো সেই হোপের উইকেটটা নিয়ে, এবং তারপরে সেই নতুন বলেই কিন্তু কুলদীপ যাদব, জাসপ্রীত বুমরারা একের পর এক উইকেটটা তুলে নিয়ে ওইখানটাতে ওয়েস্ট ইন্ডিজকে আরো বেশি বেকায়দায় ফেলে দিয়েছেন। এবং আমি যেটা বলছিলাম যে 293 4 উইকেট থেকে 311 9 উইকেট, এই 11-7-18 রানের মধ্যে তারা 5-5টা উইকেট হারিয়েছে। এরপরে বলটা যখন একটু সফট হয়ে গেছে, তখন খেলাটা তুলনামূলক সহজ হয়ে গেছে। ওয়েস্ট ইন্ডিজের লাস্ট উইকেট পার্টনারশিপকে হিউজ ক্রেডিট দেওয়ার পাশাপাশি ওই কথাটা আসলে বলতেই হবে। ফলে নতুন বলটা যদি ওয়েস্ট ইন্ডিজ সার্ভাইভ করতে পারতো, ইন দ্যাট কেস ম্যাচের রেজাল্ট আসলে অন্যরকম হলেও হতে পারত। ওই আফসোসের জায়গাটা ওয়েস্ট ইন্ডিজের আসলে থাকবেই আমার কাছে। তাই এই টেস্টের রেজাল্ট আসলে নির্ধারিত, এই টেস্টের মানে এক অর্থে নির্ধারিত, ভারত জিতবেই, তারা আনুষ্ঠানিকতাই কেবলমাত্র পূরণ করবে এই 5th ডে সকালবেলা। কিন্তু চতুর্থ দিনে ওয়েস্ট ইন্ডিজের এই প্রবল প্রতিরোধের মধ্যেও তারা যে ভারতের নতুন বলটা নেগোশিয়েট করতে পারলো না, অথবা ভারত যে নতুন বল দিয়ে ওয়েস্ট ইন্ডিজের ড্যামেজটা করে দিল, ওইটাকেই তাই আমার কাছে চতুর্থ দিনের মোমেন্ট অফ দ্য ডে বলে মনে হচ্ছে। কতটা একমত হবেন আপনি বলুন তো?